ফারাক্কাবাদ ভারতের মালদা ও মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর উপরে নির্মিত একটি বিশাল আকৃতির বাঁধ। এই বাঁধের মাধ্যমে কলকাতা বন্দরে নাব্যতা বজায় রাখার চেষ্টা করছে ভারত সরকার। তবে ফারাক্কাবাদ পরিবেশগত ও কূটনৈতিক দৃষ্টিকোণে একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিষয়। প্রায় 50 বছর ধরে এই বাঁধটি বাংলাদেশের দুঃখ নামে সুপরিচিত। আজকে আমরা ফারাক্কা বাঁধ সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। 19 শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশ সরকার লক্ষ্য করে গঙ্গা নদীর নাব্যতা কমে যাওয়ায় কলকাতা বন্দরে জাহাজ ফেরাতে অসুবিধার সম্মুখীন হচ্ছে নাবিকরা। গঙ্গা নদীর নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে 1851 থেকে 1946 সাল পর্যন্ত 5 বার সমীক্ষা চালানো হয়। উদ্দেশ্য ছিল কিভাবে বাঁধ নির্মাণ করে গঙ্গার এক অংশের পানি হুগলি ও ভাগীরথী নদীতে প্রবাহিত করা যায়। তবে ব্রিটিশরা এই বাঁধ নির্মাণ শুরু করার আগেই উপমহাদেশ স্বাধীনতা লাভ করে বলে তারা আর এটি নির্মাণ করে যেতে পারেনি। পর ভারতীয় সরকার এই বাঁধ নির্মাণের সম্ভাব্যতা নিয়ে উদ্যোগ গ্রহণ করে। তৎকালীন পাকিস্তান সরকার এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও ভারত তা উড়িয়ে দেয়। এমনকি ভারতেও অনেকে এই বাঁধ নির্মাণের বিপক্ষে কথা বলেন। তবে সকল বিতর্ককে পেছনে ফেলে ভারত সরকার 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু করে। প্রায় 10 বছর ধরে ফারাক্কাবাদ নির্মাণের কাজ চলে। ভারত বাংলাদেশ সীমান্তের মাত্র 18 কিলোমিটারের মধ্যে মুর্শিদাবাদ জেলায় এটি নির্মাণ কাজ শুরু করে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি। তৎকালীন $1 বিলিয়ন বিনিময়ে 1970 সালে বাঁধের নির্মাণ কাজ শেষ হয়। কাজটি শেষ করতে অর্থ সাহায্য দিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সরকার। ফারাক্কা বাঁধের দৈর্ঘ্য প্রায় 2240 মিটার বা 7350 ফুট। ফারাক্কা থেকে ভাগীরথী হুগলি পর্যন্ত যে খাল দিয়ে পানি প্রবাহিত করা হয় তার দৈর্ঘ্য 40 কিলোমিটার। হুগলি ও ভাগীরথী নদীতে পানি প্রবাহিত করার পাশাপাশি এই বাঁধ দিয়ে ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের পানির প্রয়োজনও মেটানো হয়। ফারাক্কা বাঁধে মোট 109টি গেট রয়েছে। বিস্ময়কর ব্যাপার হলো এই বাঁধের উপর দিয়ে গিয়েছে 34 নং জাতীয় সড়ক ও রেলপথ, যা কেবল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকেই নয়, ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে বড় ভূমিকা পালন করে। এই বাঁধের মুখ্য উদ্দেশ্য ছিল পানির অভাবে হারিয়ে যেতে বসা গঙ্গা শাখা নদী হুগলি ও ভাগীরথীকে পুনরায় গঙ্গার পানিতে পরিপূর্ণ করা, যেন নাব্যতা হারিয়ে ফেলা কলকাতা বন্দরকে আগের মতো কার্যক্ষম করে তোলা যায়। প্রতি বছর শুষ্ক মৌসুমে ফারাক্কা বাঁধ গঙ্গার 40,000 ঘনফুট পানি হুগলি নদীর দিকে প্রবাহিত করে, যে কারণে হুগলি নদী শুষ্ক মৌসুমেও পানিতে থই থই করে। 1970 সালেই নির্মাণ কাজ শেষ হয়ে গেলেও স্বাধীন বাংলাদেশ সরকারের সাথে সুসম্পর্কের কারণে 1974 সাল পর্যন্ত ফারাক্কা বাঁধ বন্ধ রাখে ভারতের ইন্দিরা গান্ধী সরকার। এই সময় মুজিব সরকারের সাথে গঙ্গার পানি বন্টন নিয়ে আলোচনা চলতে থাকে। যদিও 1975 সালের 21 এপ্রিল পরীক্ষামূলকভাবে 10 দিনের জন্য খুলে দেওয়া হয় ফারাক্কা বাঁধ। তবে 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলে ভারত সরকার ফারাক্কা নিয়ে সব রকম আলাপ আলোচনা বন্ধ করে দেয়। ভারত সরকার 1976 সালের শুষ্ক মৌসুমে গঙ্গা নদী থেকে 1130 কিউসেক পানি অপসারণ করে পশ্চিমবঙ্গের ভাগীরথী ও হুগলি নদীতে প্রবাহিত করে। ভারতের এমন একতরফা আচরণ রুখতে না পেরে বাংলাদেশ সরকার জাতিসংঘে বিষয়টি উত্থাপন করে, কিন্তু বিশ্ববিবেক তাতে কান দেয়নি। তবে বাংলাদেশে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে প্রবল জনমত গড়ে ওঠে। 1976 সালে বাংলাদেশের প্রখ্যাত নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কা বাঁধের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেন। তার ডাকে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। 90 বছর বয়সী এই বৃদ্ধ নেতা বিশাল মিছিল দিয়ে রাজশাহী থেকে ভারতের উদ্দেশ্যে লং মার্চ শুরু করেন। তার পরিকল্পনা ছিল ফারাক্কা বাঁধ পর্যন্ত লং মার্চ নিয়ে যাওয়া। তবে বাংলাদেশ সরকারের পরামর্শে তা চাঁপাইনবাবগঞ্জের কানসাটে শেষ হয়। 16 থেকে 17 মে পর্যন্ত এই পদযাত্রা ফারাক্কা লং মার্চ শিরোনামে ইতিহাসে বিখ্যাত হয়ে আছে।
পরবর্তীতে 1977, 82 ও 85 সালে ভারত সরকারের সাথে 2 দফা চুক্তি হয় বাংলাদেশ সরকারের। সেসব চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির সুষম বন্টনের কথা থাকলেও ভারত কখনোই তা মেনে চলেনি। বরং 1989 সালে তারা একতরফাভাবে পানি টেনে নিলে বাংলাদেশের নদীগুলোতে চরম পানি সংকট দেখা দেয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশ আবার চেষ্টা করে ফারাক্কা বাঁধ নিয়ে একটি স্থায়ী সমাধানে আসতে। 1992 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাও বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কথা দেন গঙ্গার জলের ভাগাভাগি সমানভাবেই হবে। কিন্তু এই নিয়ে পরবর্তীতে আর মন্ত্রী বা সচিব পর্যায়ে কোনো বৈঠক হয়নি। তবে 1996 সালে শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসলে আবার ফারাক্কা নিয়ে আলোচনা শুরু হয়। এরই ফলশ্রুতিতে 1996 সালের ডিসেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রী দেবগড়ের সাথে শেখ হাসিনার গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষর হয়। 30 বছর মেয়াদী এই চুক্তির পরেও গঙ্গার পানির ন্যায্য হিস্সা পায়নি বাংলাদেশ। প্রতি বছর নিজেদের প্রয়োজন মতো ফারাক্কা বাঁধের সুইচ খুলে ভারত সরকার। শুষ্ক মৌসুমে তারা পানি নিজেদের দিকে টেনে নেয়, আর বর্ষা মৌসুমে বিপুল পরিমাণ পানি প্রবাহ বাংলাদেশের দিকে ছেড়ে দেয়। এর ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশের নদ নদী শুকিয়ে যায়, আর বর্ষা মৌসুমে হঠাৎ বন্যার কবলে পড়ে এদেশের মানুষ। কেবল তাই নয়, ফারাক্কা বাঁধের ফলে বাংলাদেশ প্রতি বছর প্রায় $300 কোটি প্রত্যক্ষ ক্ষতির সম্মুখীন হয়। পরোক্ষ ক্ষতির হিসেব করলে তা $1000 কোটি ছাড়িয়ে যেতে পারে। ফারাক্কা বাঁধের কারণে গঙ্গার বাংলাদেশ অংশ অর্থাৎ পদ্মা পরিণত হয়েছে একখণ্ড মরুভূমিতে। পদ্মার পানি প্রবাহ কমে যাওয়ায় বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের ভূগর্ভস্থ পানির প্রথম স্তর 10 থেকে 15 ফুট নিচে নেমে গেছে। একসময় রাজশাহীতে যেখানে বড় বড় পণ্যবাহী জাহাজ ফিরত, সেখানে সাধারণ নৌযানও চলাচল করতে পারে না। একই সাথে 49টি শাখা নদী সম্পূর্ণ শুকিয়ে গেছে। ফারাক্কা বাঁধের কারণে সবুজ বাংলার প্রকৃতিও বিপর্যয়ের সম্মুখীন। মাটির আর্দ্রতা কমে যাওয়া, লবণাক্ততা বৃদ্ধি পাওয়া, মিঠা পানির প্রাপ্যতা কমে যাওয়ায় কমে যাচ্ছে গাছপালা ও বনভূমির পরিমাণও। দেখা দিচ্ছে কৃষিজমির অভাব, যা খাদ্য উৎপাদনে সরাসরি প্রভাব রাখছে। কমে যাচ্ছে প্রাণী বৈচিত্র্য এবং পাখিদের কোলাহল। ফারাক্কা বাঁধের ফলে খুলনা অঞ্চলে লবণাক্ত পানি ও মাটির পরিমাণ বেড়ে গেছে, যা সরাসরি প্রভাব পড়ছে সুন্দরবনেও। শুধু তাই নয়, হঠাৎ বন্যার কারণে অনেক অঞ্চল ভেসে যাচ্ছে, গৃহহীন হচ্ছে হাজারো মানুষ। শুধুমাত্র একটি বাঁধের কারণে একটি দেশের কত বড় ক্ষতি হওয়া সম্ভব তার জলজান্ত উদাহরণ বাংলাদেশ। তবে ফারাক্কা বাঁধের কারণে ক্ষতির মুখে পড়ছে ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার অঞ্চলও। এই বাঁধ চালুর পর থেকে মালদা ও মুর্শিদাবাদে নদী ভাঙন বাড়তে থাকে জ্যামিতিক হারে। 90 দশকের পর থেকে এ অঞ্চলের বহু গ্রাম ও পঞ্চায়েত নদীগর্ভে বিলীন হয়ে গেছে। চোখের পলকে গৃহহীন হয়েছেন এ অঞ্চলের হাজারো মানুষ। একই পরিস্থিতিতে পড়েছেন বিহার অঞ্চলের লাখ লাখ মানুষ। প্রায় প্রতি বছর বন্যার শিকার হয়ে তারা গৃহহীন ও কর্মহীন হয়ে পড়ছেন। তারাও মনে করেন ফারাক্কা বাঁধ একটি অভিশাপ। পবিত্র গঙ্গাকে ইচ্ছে মতো চলতে না দেওয়ায় কাল হয়েছে তাদের জন্য। কেবল সাধারণ মানুষ নয়, 2016 সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রলয়ঙ্কারী বন্যার জন্য ফারাক্কা বাঁধকে দায়ী করেছিলেন। তাই ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার দাবি উঠেছে ভারতের মধ্যেই। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কেন্দ্রীয় সরকারের কাছে ফারাক্কা ব্যারেজ পরিত্যক্ত ঘোষণার আবেদন করেন। 2019 সালে বন্যার সময় বিহারের মন্ত্রী সঞ্জয় কুমার ঝা বলেন, হয় ফারাক্কা বাঁধ ভেঙে ফেলতে হবে, নয়তো পানি সরানোর বিকল্প ব্যবস্থা করতে হবে। তবুও কোনো এক অজানা কারণে ভারতের নীতি নির্ধারকরা ফারাক্কা বাঁধ নিয়ে কোনো সমাধানের দিকে এগিয়ে যেতে আগ্রহী নন। যে উদ্দেশ্যে ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছিল তা কিন্তু প্রায় 50 বছরেও সফলতার মুখ দেখেনি। কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধি করতে পারেনি অভিশপ্ত ফারাক্কা বাঁধ।
তাই এটি বন্ধ করে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ ও বিহারের কোটি কোটি মানুষকে বিপর্যয়ের হাত থেকে গাইজ, এতক্ষণ ধরে আপনারা যা যা দেখেছেন সেটা হলো অতীতে ফারাক্কা বাঁধ নিয়ে যেগুলো ঘটেছিল, কিন্তু বর্তমানে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে এখন বর্তমান যে অবস্থা সেটা নিয়ে এখন আলোচনা করা হবে। গাইজ, শুধু ফারাক্কা বাঁধই খুলে দেওয়া হয়নি, ফারাক্কা বাঁধের আগে আরো অন্যান্য বাঁধগুলো খুলে দিয়েছে ভারত সরকার, যার কারণে বাংলাদেশের একটি পাশের পুরো অংশটা বন্যায় প্লাবিত হয়ে গেছে। এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করার আগেই ভারত সরকার আবার ফারাক্কা বাঁধও খুলে দিয়েছে। এর ফলে বাংলাদেশের পাশাপাশি ভারতেরও কিছু অংশ ডুবে গেছে। ফারাক্কা বাঁধের মোট 110টি গেট খুলে দেওয়া হয়েছে। এই বাঁধটি খুলে দেওয়ার কারণে বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ সহ আরো অনেক এলাকা প্লাবিত হয়ে গেছে। বন্যার কারণে বাংলাদেশের সাধারণ জনগণের জীবন হুমকির মুখে। বন্যার কারণে অনেক মানুষ মারা গেছে। ভারতের সব বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশ এখন হুমকির মুখে। বন্যার কারণে বাংলাদেশের অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পানির স্রোত এতটাই বেশি যে কারোর কিছু করার ক্ষমতা নেই। অনেক মানুষের ঘর বাড়ি এতে তলিয়ে গেছে। কিন্তু এই বন্যাতে সাধারণ জনগণ অনেক সাহায্য করছে একে অপরকে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য অনেকে দান করছে টাকা। শুধুই টাকা না, টাকার পাশাপাশি আরো অনেক জিনিস যেগুলো দরকার সেগুলো বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের নিকট পৌঁছে দিচ্ছে, যেমন কাপড় চোপড়, খাবার ইত্যাদি আরো অনেক প্রয়োজনীয় জিনিস। গাইজ, এগুলো দেখছেন, এগুলো সবই হলো খাবার। এই সব খাবারগুলো যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নিকট পৌঁছে দেওয়া হচ্ছে। এখান থেকে প্যাকেজিং করা হচ্ছে। এইসব খাবারগুলো সাধারণ জনগণ অল্প অল্প করে দিয়েছে, আর স্টুডেন্টরা সেগুলো একটা জায়গায় নিয়ে এসে জড়ো করেছে। এখান থেকে প্যাকেজিং করে সেই সব খাবারগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের নিকট পৌঁছে দেওয়া হচ্ছে। গাইজ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে বাংলাদেশের আপডেট নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।